সম্মান দেওয়ার মালিক উপরওয়ালা। হাদিকে আল্লাহ যে সম্মানটা দিল কেউ কল্পনা করতে পারছি? আমরা কল্পনা করতে পারি নাই। ওনার জানা যায় যত মানুষ হয়েছে এরকম মানুষ আমি দেখছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায়, তারপরে এই প্রথম দেখলাম। হ্যাঁ, এত মানুষ আমি এর আগে দেখি নাই। সবই উপরওয়ালার ইচ্ছা। দেখেন, হাদি কিন্তু কোনো দলের ছিল না, স্বতন্ত্র দাঁড়াইছিল। আর ইনকলাব মঞ্চটা কিন্তু কোনো রাজনৈতিক দল না, কিন্তু এটা উনি আগেই জানাইছে। স্বতন্ত্র প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থীকে কেন টার্গেট করা হইলো? এই জন্য টার্গেট করা হয়েছিল যে কোনো দলের হইলে, মনে করেন যদি বিএনপির হইতো বা জামাতের ইসলামের হইতো, বিরাটভাবে একটা আগুন লাগতো, চারিদিকে একটা প্রতিবাদ উঠতো। এরকম ভয় থেকেই কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমনভাবে নিজের কাজ চালায়া যাবে। কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না যায়। যে ভয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন নির্বাচন থেকে সইরে আসছে, এই ভয় থেকেই কিন্তু সইরে আসছে যদ্দূর আমার মনে হয়। এই ভয়টাই তারা ঢুকাইতে চাইছিল যে হাদিকে মাইরা দুমু, বাস শেষ, কোনো কাহিনী নাই। কিন্তু কি দাঁড়াইলো? এমন একটা ঘটনা দাঁড়াইলো, উপরওয়ালা এমন একটা ব্যবস্থা করে দিল, উপরওয়ালা মানুষের ভিতরে রহম ভালোবাসা এনে দিল। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে ছুটে আসছে। হাদির জানা যায়, এটা ভাবা যায়। এখন তারা ভাববে, হায় হায়, একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য এরকম কোনো দলের নেতাকে মারলে তাহলে কি দাঁড়াবে? এই ভয়টা কিন্তু এখন ঢুকা যাবে। এটা ভাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ কি জানেন? দেখেন, হাদির মৃত্যুর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস স্যার শনিবার শোক দিবস পালন করলো, এবং সারা বাংলাদেশে না ভাই, সারা পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে সেখানেও কিন্তু অর্ধনিম্ন থাকবে এই জাতীয় পতাকা। এমন একটা সম্মান দিল। তার মানে কি জানেন? বুঝাই দিল যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না। তুই যাকে শেষ করতে যাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন, হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে। তার কি এখন বোঝা উচিত না? যায় হায়, 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল? আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে। আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য। ওরাই আবার আশ্রয় দিছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতের সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই। আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন, ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিকভাবে যেভাবে সবাইকে জানাই দিল, বুঝাই দিল, তাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে? যে আরে ভাই, সারা জীবন বাইচা না থাইকা 1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই, এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য? কি এমন করছে? এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না, সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরাই কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন করতে পারে নাই এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে, এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইথা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে, এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন। কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে
ইজ্জত পাওয়া যায়, আল্লাহ সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে ভাই। দেখেন ভাই ব্রাদার, আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে কেউ সহযোগিতা করে নাই। যাই হোক, আর 2 মাস 2.5 মাস আছে, না 2 মাস কোথায়, আমার মনে হয় আর 2.5 মাস আছে নির্বাচনের। এই নির্বাচনের মধ্যে দিয়েই ভাই একটা নতুন বাংলাদেশ আসবে। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশ আসবে। আজকাল যা কিছু দেখতে পাচ্ছেন, এই ক্ষোভগুলা কেন জানেন? এর পিছনে কারণ আছে। এই যে 32 নম্বর যায় বারবার ভাঙে, আমি বুঝি না এই 32 নম্বর রাইখা দেওয়া দরকার কি? এটা তো ভাঙ্গে আবার নতুন করে গড়তে হবে। এটা যদি ভাঙ্গা দেওয়া হতো, মানে সরকার যদি ভাঙ্গা দিত, তাহলে ভাই কোনো ইস্যু পাইলে ওইখানে আর দৌড়াইতো না। এখন যেটুকু রয়ে গেছে না, দেখবেন আবার আগামীতে কোনো একটা ইস্যু নিয়ে ওইখানে যাবে। যাদের ওইটা যদি সমান করে দিত, মাটিতে সমান করে দিত, তাইলে আর যাওয়ার কোনো রাস্তা থাকতো না। এই জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, ওইটা একটা ইস্যু রাইখা দিচ্ছে, আবার দেখবেন ভবিষ্যতে ওইদিকে ছুটবে। দেখেন ভাই ব্রাদার, এই যে আগুন দিল, পোড়াইলো, এবং এই যে হাদির মৃত্যুকে নিয়ে যেসব ঘটনা ঘটলো, এগুলা কেন ঘটলো এর একটু ব্যাখ্যা আমি দিতে চেষ্টা করি আপনাদেরকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে শেখ হাসিনা যা কিছু করতেছে গত 1.5 বছর, এবং তার সাঙ্গপাঙ্গরা যা কিছু করতেছে, লাস্ট কাজ হলো তাদের হাদির বুকে, মানে মাথার মধ্যে গুলি করা। এই সমস্ত অপকর্মের তো আমরা জবাব দিতে পারতাছিলাম না, ভারতের কাছে বারবার তাদের কাছে বিচার দিতেছিলাম, কোনো ফলাফল পাচ্ছি না, তো কোনো কিছুই পাচ্ছি না। তার মানে কি, এমন কিছু ঘটাইতে হবে যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ করে দেবো। দেখেন আজকে তাই হয়েছে, একজন হাদিকে মারাইছে ওরা, কিন্তু ওরা তো ভাই আরাম আয়েশে জীবন যাপন করতেছে। এখানে যে আওয়ামী লীগের কর্মীরা আছে, তারা বিপদে পড়ছে। আজকে তাদের ঘরে হামলা হচ্ছে, চারিদিকে হামলা হওয়ার পিছনে কারণই একটা, এই হামলা কইরা বুঝাই দিতেছে তো তোরা একটা মারবি, এরকম হামলা আমরাও করতে থাকুম। তোরা একটা হামলা করবি, আমরা 1000টা হামলা করুম। তার মানে কি জানেন, এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। সুশীল হইয়া লাভ নাই তো, আপনি সুশীল হইয়া বসে থাকবেন, আপনার মাইরা দিয়া চলে যাবে তো। ইদানিং দেখতেছি অনেক সুশীলগিরি করতেছে, অনেক রকম কথা বলতেছে, পোড়া ইটের জন্য কান্নাকাটি করতেছে। তারা ভুলা গেছে তাদেরকে কিভাবে কলঙ্ক দিত, হেডলাইন করতো। হ্যাঁ ভাই, এই বড় দলের হেডলাইনগুলো দেখেন, ওই আমলে ওই পত্রিকার হেডলাইনগুলো আইনা দেখেন, এই বড় দলকে ডুবাইছে, এই পত্রিকাগুলাই ডুবাইছে। ভাই আমি এইটাই বলতে চাইতেছি যে তোমরা বোঝার চেষ্টা করো, সুশীল সাজার দরকার নাই। ওই যে হাজি গালি দিত কেন ভাই? গালি দিত এই জন্য যে সুশীলগিরি কইরা বিপ্লব হয় না ভাই। আমি কি ওইভাবে বিপ্লব করতে পারুম? এই সরেন, আমরা সামনে যেতে চাই, পুলিশ ভাইরা সরে যান। এইভাবে কি পুলিশ ভাইরা সরবে না? ধাক্কা দিতে হবে, চিৎকার করতে হবে, এবং ওই গালিও দিতে হবে। গালি হচ্ছে বিপ্লবের ভাষা, বুঝেন না কেন? সুশীলগিরি মারা লাভ নাই। এই দেশে সুশীল দেখতে মানুষ চিনা ফালাইছে, বুঝা ফালাইছে। দেখেন আপনারা তো অনেকেই যুগের পর যুগ সারা জীবনই রাজনীতিতে দিয়া দিলেন, কিন্তু দেখেন হাদি শুধু 1.5 বছর দিছে তার জীবনের। 1.5 বছর আগেও তো আমরা তাকে তেমন ভাবে চিনতাম না। 1.5 বছরে তার আদর্শ মানুষের বুকের মধ্যে টাচ করছে, মানুষ বুঝা ফেলছে যে এই ছেলেটা কি চায়, কেমন ছেলে। দেখেন ও একটা রাস্তা দেখাচ্ছিল যে রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। কয়েকটা হ্যান্ডবিল নিয়ে দেখেন রাস্তায় ঘুরতো, রাইতে 2টা পর্যন্ত কাজ কইরা যায়, ঘুমাইতো, আবার ভোরে ফজরের নামাজের সময় সবাই সঙ্গে নামাজ পড়া মসজিদের সামনে দাঁড়ায় যেত যে আমাকে একটা ভোট দেন, এবং এমন কথাও বলতো যে আমি একটা টাকাও এই দেশের নষ্ট করব না, একটা টাকাও আমি নিজের জন্য খরচ করব না, এবং কোনোদিন আমি এই সংসদের দ্বারা মিথ্যা কথা বলবো না। এই দেশের কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজ, তাদেরকে আমি চিনি, জানি, কিন্তু আমি এখানে চিৎকার করে বইলা লাভ নাই। আমি ওই সংসদে যাই চিৎকার করে বলতে চাই তাদের নাম, এরকম কথাও বলতো। এই যে একটা রাজনীতির নতুন রাস্তা দেখাই দিয়ে গেল, এই নতুন রাস্তাটার কথা আজকে ডক্টর ইউনূস স্যারও বলছে, ওই জানাজাতে ওখানে উনি বক্তব্য দিয়ে দিছে, ওখানে তো বলছে যে হাদির কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, হাদির কাছ থেকে অনেক কিছু নিলাম যা এই দেশের কাজে লাগবে, এরকম কথাই বলছে। যে হাদিকে আমরা কোনোদিনই ভুলবো না, হাদিকে আমরা আজকে বিদায় দিতে আসি নাই, আমরা হাদির পাশে দাঁড়াইতে আসছি। হ্যাঁ ভাই, হাদির পাশে আমরা সারা জীবন থাকবো হাদির পাশে। আপনারা যত বুড়া রাজনীতিবিদরা সারা জীবন দিয়ে দিচ্ছেন, তারা কি আপনাদের আদর্শগুলা মানুষের মনের মধ্যে গাঁথাইতে পারছেন? মানুষ আপনাদের আদর্শের কথা জানে না, কারণ আপনারা সেইভাবে আপনারা বুঝাইতেই তো পারেন না। আপনারা সুশীল শাস্তে চান, আমরা সুশীল চাই না, আমরা বিপ্লবী চাই। কারণ এই দেশটা ভাই সুশীলদের হাতে যদি ছাইরা দেন, তাহলে আবার গোলামি করতে হবে। সুশীলরা ভাই আমাদেরকে গোলাম বানায়, কৃতদাস বানায়, আর বিপ্লবীরা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখায়, নতুন স্বপ্ন দেখায়। ভাই ব্রাদার, সামনে নির্বাচন ঠিক টাইমই হবে, কেউ ভুল করবেন না। যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভোট দেওয়ার আগে শুধু একটা জিনিস ভাববেন যে এই দেশটাকে নতুন করতে হইলে, এই দেশটাকে সঠিক পথে নিতে হইলে, এই দেশটাকে ভারত মুক্ত করতে হইলে কাকে ভোট দিতে হবে। আর
ওই যে একটা সংবিধান আছে না আমাদের 72-এর সংবিধান, যে সংবিধানের মধ্যে সমস্ত পাওয়ার দেওয়া আছে একজন প্রধানমন্ত্রীকে। ভাই পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, দেশের সব কিছু পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে। ওইটা ভাঙ্গা চুরা চুরমার কইরা দিতে হবে ওই হ্যাঁ ভোটের মাধ্যমে। হ্যাঁ, এই যে হ্যাঁ ভোটের মধ্যেই লুকায় আছে ভাই নতুন সংবিধান। আর ওই সংবিধানে কোনো স্বৈরাচার আবার যদি ফেরত আসতে চায় তার হাত পা ভাঙ্গা দেওয়ার সুযোগ রয়ে গেছে। আর ওই হ্যাঁ ভোটের মাধ্যমেই ভাই একটা নতুন সংবিধান পাবেন। আগের সংবিধানের মধ্যে যে সুযোগটা রয়ে গেছে স্বৈরাচার হওয়ার, নতুন সংবিধানে সে সুযোগ নাই। আপনি ইচ্ছা করলেও ভাই একজন জালিম হইতে পারবেন না, কারণ সে পাওয়ারটাই নাই। প্রধানমন্ত্রীর পাওয়ার অনেক কিছু ভাই কেড়ে নিয়ে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, এবং প্রধানমন্ত্রী যে সে দলেরও নেতা হইতে পারবে না। প্রবলেমটা কি জানেন ভাই? আমি একজন দলের নেতা, মনে করেন আমি প্রধানমন্ত্রী হইলাম, আমি তো আমার দল নিয়েই ভাববো, অন্য কাউকে ভাববো। যারা আমাকে ভোট দেয় নাই তাদের কথা তো আমি মাথায় নিব না, যেটা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের সবাই ভালো থাকতো, অন্যরা বিপদে থাকতো, ঘরে ঘুমাইতে পারতো না, ঘরের বাইরে যায় ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। কত মানুষ যে তারা মারছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। ওরকম বাংলাদেশ চান? নিশ্চয়ই না। যার জন্য ওই সংবিধান কবর দিতে হইলে হ্যাঁ ভোট লাগবে। পিনাকি ভট্টাচার্য সহ জনতার কঠিন চাপে বিএনপি ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। নাকে খত দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপি। নাকানি চুবানি খেয়ে মান সম্মান সব নষ্ট করে, গোমর ফাঁস করে, কয়েক লক্ষ ভোট কমিয়ে বিসর্জন দিয়ে তারপরে ক্ষমা চেয়ে পিছু হটেছে। কিন্তু ঘটনা এর মধ্যে যা ঘটে গেছে, বিএনপি আমি বলেছি বিরাট ফাঁদে পড়েছে। আপনারা জানেন বিষয় হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি বলতে কিছু নাই, ওটা একটা শো। বিএনপির স্থায়ী কমিটি ডিজিএফআই এবং ভারত। ভারত থেকে ডিজিএফআই কে যা বলে, ডিজিএফআই বিএনপি কে যা বলে, ওইটি স্থায়ী কমিটি, ওইটি স্থায়ী কমিটির প্রেস রিলিজ, ওইটি সিদ্ধান্ত। এটা যখন ফাঁস হয়েছে, কিভাবে ফাঁস হয়েছে আপনারা জানেন, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। গত রাতে বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে। মিটিং করার পর তার কি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। সে প্রেস রিলিজে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এস এম জাকিরের একটা পোস্ট কপি করে দিয়ে দিয়েছে। জাকির যে সব জায়গায় বানানে ভুল লিখেছে, ওই সব জায়গায় ভুল লিখেছে। এটা দুইটা হাত ধরে। প্রথমে এস এম জাকির একটা কপি করেছে জুলকারনাইন সাহেরটা আবার করেছে বিএনপি। কিন্তু সবকিছুর গোড়াঘাট ভারত, ভারত থেকে ডিজিএফআই। মানে বিষয়টা কি, প্রথমে ভারত থেকে, আর ভারত মানে আওয়ামী লীগ, এস এম জাকির ভারতে আছে, ভারত থেকে ডিজিএফআই থেকে জুলকারনাইন সাহেব, সেখান থেকে বিএনপি। এই কপি অথবা বিএনপির স্থায়ী কমিটি যে আসলে ভারত র এবং ডিজিএফআই সাউথ ব্লক, এটা ফাঁস হয়ে যাওয়ার পর ওই বাক্কান বোল ডোল এগুলো নিয়ে যখন লেজে গোবরের অবস্থা, পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম এটা সামনে এনেছেন। এই জন্য আমি পিনাকির নাম বলছি। এখানে একটা কথা বলে নিই, অনেকে সুশীল শাস্তে এসেছেন, পিনাকি ইলিয়াসকে বয়কট, পিনাকি এটা করতে সেই উস্কানি দিচ্ছে না। পিনাকি সঠিক লাইনে আছে, ইলিয়াসও সঠিক লাইনে আছে। পিনাকি ইলিয়াস কি ভুল করেছে? কোনো ভুল করে নাই, কোনো অযৌক্তিক উস্কানি দেয়নি। প্রথম আলো ডেইলি স্টারে হামলার বিরুদ্ধে বলেছে পিনাকি এবং ইলিয়াস। তবে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধিতাও তারা বহাল রেখেছে, কিন্তু হামলা আগুন দেওয়ার পক্ষে তারা ছিল না। নিবৃত থাকতে জনগণকে শান্ত করেছে। ধানমন্ডি 32 ভাঙার পক্ষে ছিল, এটা এদেশের সবাই। পিনাকিরা এবং ইলিয়াসরা না থাকলে এতদিনে বিপ্লব জয় বাংলা হয়ে যেত। এই বিপ্লব যতটুকু ধরে রেখেছে এই পিনাকি ইলিয়াসের তৎপরতার কারণে এখনো কন্টেইন আছে। অতএব সুশীলগিরি দেখাতে আসবেন না। পিনাকি ভট্টাচার্য সোচ্চার ছিল বিএনপির এই, বা পিনাকির পোস্টের মাধ্যমেই এই বিএনপির নাটক ফাঁস হয়েছে যে আসলে বিএনপি কিভাবে কি করেছে, কোথা থেকে কি করেছে, বিএনপির স্থায়ী কমিটি যে আসলে র ডিজিএফআই। এরপরে এখন বিএনপি কি করবে? এখন ক্ষমা চেয়ে পিছু হতে হবে, নইলে তো মান সম্মান থাকে না, ভোট টোট যা আছে তাও গেছে, জামানত তো রক্ষা হবে না। এখন কি করেছে দেখেন, একটু স্মরণ করিয়ে দিই। বিএনপি এই ডিজিএফআই যে পোস্ট বা রয়ের যে পোস্ট কপি করেছিল বিএনপির স্থায়ী কমিটি, সেখানে তারা নিউজ এইজ মানে নিউ এজ কে ভুলে নিউজ এজ লিখেছে, ওই ভুল বানান দিয়ে দেয়। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, এটাকে ভুলে তারা কালচারাল না লিখে কালচালাল এরকম ভুল লিখেছে, ওইটাও কপি করে দিয়েছে। তারপর আওয়ামী লীগ নেতাদের, আওয়ামী লীগ যেমন সাবেক মন্ত্রী প্রয়াত এভাবে সম্মান করে আওয়ামী লীগ নেতাদের নাম লিখে ওইভাবে লেখা হয়েছে। শুধু কি এইটা, ডিজিএফআই ছাত্রলীগ তো গুজববাজ, বিএনপি গুজববাজ। ওরা যে গুজব ছড়িয়েছে ওই গুজবও স্থায়ী কমিটি কপি করে দিয়েছে। তো বিএনপির স্থায়ী কমিটি গুজববাজ, রিউমার স্ক্যানার এটা ধরে ফেলেছে। মজা এটা দেখাই। রাজশাহীতে বিএনপির ওই স্থায়ী কমিটির যে প্রেস রিলিজ, মানে র এবং ডিজিএফআই যে প্রেস রিলিজ, ওইটি স্থায়ী কমিটি, সেখানে একটা পয়েন্টে দাবি করা হয়েছিল যে রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আক্রান্ত হয়েছে। মানে ওই যে আমি আগেও বলেছি যে শুধু হাদি অজুহাতে, এই শব্দ চয়নটা ওসমান হাদির প্রতি চরম অসম্মানজনক। এটা তো করেছেই, অবমাননা কর। আর দি সেম টাইম হাদি অজুহাতের মধ্যে গুজব ছিল কি রাজশাহীতে নাকি প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা করা হয়েছে। অথচ রিউমার স্ক্যানার যেটা বের করেছে, এবং আপনারা যাচাই করে দেখতে পারেন,
এই রাজশাহীতে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস আক্রান্তের দাবিটি সত্য নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে গতকাল সকাল 9:46 যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নদীর আইডি থেকে এই দাবিগুলোর সবার আগে পোস্ট করা হয়। এরপর দুপুর 1:10 সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন একই দাবি সম্মিলিত লেখাটি পোস্ট করেন। পরবর্তী 1:47 সাংবাদিক জুলকারনাইন সাহেব বহু এই লেখাটি পোস্ট করেন। এরপরে হচ্ছে ওই ডিজিএফআই মারফতে বিএনপি। এখন ঘটনা যেটা ঘটেছে, ওই বিএনপি ওই গুজব প্রচার করে দিয়েছে যে রাজশাহীতে এটা করা হয়েছে, অথচ বাস্তবতা হচ্ছে রাজশাহীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে বিএনপির স্থায়ী কমিটি শুধু কি ডিজিএফআই এর রয়ের কথাই চলে এটা? না, তারা গুজব প্রচার করে। ডিজিএফআই এরা একটু যাচাই বাছাই করে দিবে, তাও খুব দ্রুত করতে হচ্ছে, তো এই জন্য যাচাই বাছাই করারও সুযোগ পাচ্ছে না। তো দর্শক, এই হচ্ছে ঘটনা। পরবর্তীতে নাকানি চুবানি খেয়ে বিএনপি যে কাজটা করেছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বের ব্রিফিং এ অসাবধানতাবশত একটি সংযুক্তি অন্তর্ভুক্ত হয়েছিল, তো ওই সংযুক্তিটা বাদ দিয়ে তারপর প্রেস রিলিজ দিয়েছে। অসাবধানতাবশত গোমর ফাঁস হয়ে গেছে। ভাবছিলেন যে মানুষ বুঝবে না, পিনাকিরা না থাকলে তো হয়তো বা কারো চোখেই বাঁধত না। আর আপনি পিনাকিকে গালি দেন, পিনাকি না ধরলে এটা কারো চোখে বাঁধত কিনা সন্দেহ, হোয়াট এভার। এখন অসাবধানতাবশত, মানে এটি হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে পিছু হটেছেন। বিএনপি কি শুধু এখানে সীমাবদ্ধ না, আরো কি ঘটেছে দেখেন। হাদির ওই প্রেস রিলিজে, এমনকি সংসদীয় প্রেস রিলিজেও যেটা আছে, হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন অনিশ্চিত করা ষড়যন্ত্র। এর মানে এখানে কার্যত বিএনপি হাদিকে দায় দিচ্ছে, হাদি তুই কেন মরলি, আর কেন বিএনপি বিপদে পড়লো, পদে পদে বিএনপি কেন ধরা পড়ছে, হাদি কেন তুই মরলি, তুই গুলি খেয়ে বেঁচে থাকতি, সারা জীবন পঙ্গু অথবা কানে শুনতো না, ব্রেনে কাজ করতো না, এইভাবে কোন রকম থাকতি, অথবা নির্বাচনের পরে মরতি, এতদিন আহত অবস্থায় থাকতি আইসিইউতে। দর্শক, এই যে কথা, হাদির মৃত্যুর ঘিরে নৈরাজ্য অনেক, মানে হাদির মৃত্যু নিয়ে কথা নাই, কিন্তু হাদির মৃত্যুর পর যে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে আগুন, ওইটাই বিএনপির বুক জ্বলে যাচ্ছে, একদম জ্বলে পুড়ে মরছে কষ্টে। এই হচ্ছে বিএনপির চরিত্র। আর আগেও তো বলেছিলাম যে হাদি অজুহাতে তারপরে এই গুজবগুলো প্রচার করা ডিজিএফআই থেকে, হাদি অজুহাতে এই শব্দটা চরম অবমাননা করে। বিএনপি পদে পদে ওসমান হাদির বিরুদ্ধে মৃত্যুর পর তার সাথে নোংরামি করছে। হাদির মৃত্যুকে ঘিরে নৈরাজ্য নির্বাচন নিশ্চিত করার ষড়যন্ত্র, এটার মাধ্যমে ওসমান হাদির অনুসারীদের দায়ী করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, ওসমান হাদির অনুসারীদের বিজয়, বিএনপির পরাজয়, বিএনপি পদে পদে ধরা খাচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মানে তাদের সমস্ত উদ্বেগ, চিন্তা ভাবনা, বক্তব্য হচ্ছে ওই প্রথম আলো ডেইলি স্টারের এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার উদিচি, সেখানে ইট কেন পড়লো, কাগজ কেন পড়লো, সেখানে টেবিলের কেন দাগ লাগলো, এটা নিয়েই তাদের যত ক্ষোভ। এখানে পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায়। এটি জাতীয় সংসদের নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অনিশ্চিত করা গভীর ষড়যন্ত্র। এই অবশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সব, মানে এখানে ওসমান হাদির সাথে এগুলো সম্পর্ক নেই। ওসমান হাদির শাহাদাতের শহীদ হওয়াতে উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এরকম একটা টু শব্দ নাই। দি গ্রেট কোশ্চেন ইজ ওয়াই বিএনপি ভারতের বিরুদ্ধে একটা শব্দ করে না? সমস্যাটা কি? ভারতের বিরুদ্ধে বলতে ভয়টা কিসের? এর মানে বিএনপি ভারতের দালাল। ভারত হচ্ছে বিএনপির শেষ আশ্রয়স্থল। বিএনপি মনে করছে ভারত তাদেরকে ক্ষমতায় এনে দিবে, কিন্তু ওসমান হাদির মৃত্যু বাংলাদেশে ভারতের সক্ষমতা আরো দুর্বল করে দিয়েছে এবং এটা শূন্যের কোঠায় নামিয়ে আনবে, যার ফলে বিএনপি হতাশ, যার ফলে ভারত হতাশ, যার ফলে আজকে এই অবস্থা। আপনি একটু মনে করে দেখেন তো, শরীফ ওসমান হাদিকে আপনি কখন কিভাবে চিনতে পেরেছিলেন? মনে আছে? মনে নাই, তাই না? কিভাবে আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে? কেন শরীফ ওসমান হাদিকে আপনার এত ভালো লাগে? তার জন্য হৃদয় কেন এত টানে? এই থিওরিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের হৃদয় যে কারণে টানে, যে সূত্রের কারণে টানে, আমরা দেখি নাই, 1400 বছর আগের ঘটনা, কিন্তু হৃদয় টানে। হাদিকে অনেকে দেখে নাই, কিন্তু হাদির জন্য হাহাকার আছে। যাই হোক, আপনি কি মনে করতে পারছেন হাদিকে কখন প্রথম দেখেছিলেন? কোন কথাটা আপনার প্রথম শুনেছেন? আমার মনে আছে, হাদি ডক্টর ইউনূস শপথ নেওয়ার 22 দিন পর, হ্যাঁ, অর্থাৎ 30 আগস্ট ডক্টর ইউনূস, শরীফ ওসমান হাদি একটি সংবাদ সম্মেলন করেছিলেন শাহবাগে। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যেই ভূমিতে হযরত শাহজালাল, যারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির চেতনা লালন করে, আমির সিরাজি নামের বিখ্যাত একজন মনীষী আছে বাংলাদেশে। স্মৃতি বিজড়িত এ দেশে
অন্য সংস্কৃতি, ভিনদেশীয় সংস্কৃতি অপশাসন করবে তা হবে না। আমরা জেগে উঠলেই আমাদের গাঁড় থেকে তারা পড়ে যাবে। সুন্দর করে বলেছিলেন তিনি। আরও পিনাকি ভট্টাচার্য তার এই বক্তব্যটি তার ভিডিওতে প্রচার করেছিলেন এবং বলেছিলেন আমরা আশাবাদী হওয়ার জন্য এই বক্তব্যটা যথেষ্ট, যে জুলাই আমাদেরকে একজন ওসমান হাদি দিয়েছে ইনকিলাব মঞ্চের। সেদিন আমি প্রথম দেখি, তখন এই পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে এই লোক হারাই যাবে না, জুলাই হারাই যাবে না, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, যে দেশে এমন তরুণ আছে। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য খুব আনন্দিত হয়েছেন তাকে পেয়ে। আসল কথাটা আসতেছি আর একটু বলে নিই। এরপরে হাদি মাহমুদুর রহমানকে আনার জন্য, মাহমুদুর রহমান যখন দেশে আসেন দীর্ঘদিন পর, এয়ারপোর্টে রিসিভ করেছিলেন হাদি। মাহমুদুর রহমান এসব পছন্দ করেন না, তাকে নিয়ে কেউ খুব বেশি ইয়ে করুক, বেশি চাটুকারিতা করুক, এগুলা চাটুকারিতা না, মানে তাকে নিয়ে ব্যস্ত থাকুক, কষ্ট করুক, সময় নষ্ট করুক, এটা তার না তিনি। তারপরও হাদি গিয়েছিল, কারণ হাদি মাহমুদুর রহমানের মধ্যে তার নিজের মানুষ দেখতে পেয়েছিলেন। আমি কিন্তু মাহমুদুর রহমানের জন্য জেল খেটেছি, এটা আরো একবার বলেছিলাম। তো যাই হোক, তাকে যখন যেদিন অ্যারেস্ট করে সেদিন আমাকেও অ্যারেস্ট করছে। সেদিন রাতে আমি তার জন্য প্রতিবাদ করেছিলাম, ওই দিন বিকালে, পরের দিন বিকালে, সেদিন আমাকে রাতের 10টার মধ্যে অ্যারেস্ট করে। যাই হোক, এই মাহমুদুর রহমান খুবই মানে নীরব, নিজের মতো থাকতে পছন্দ করেন। আপনি হয়তো বলবেন এই জায়গায় বক্তৃতা দেয়, এখানে যায়, সেখানে যায়, তার এত কথা শোনা যায় কেন? তাকে 10 জায়গায় ডাকলে এক জায়গায় যায়, সব জায়গায় যান না তিনি। তিনি হলেন একজন কর্পোরেট পার্সন, বাংলা অত্যন্ত সফল। বেক্সিমকোর এমডি ছিলেন, আপনি জানেন। শাইনপুকুরের মালিক ছিলেন, আর্টিসানের মালিক ছিলেন তিনি। তার শ্বশুর মুন্নু সিরামিক্স, নাম শুনছেন? মুন্নু গ্রুপ, খুব ধনী লোক, শত শত কোটি টাকার মালিক হয়েছেন নিজ যোগ্যতায়। তার বাসায় গিয়ে তাকে হাতে পায়ে ধরে সালমান এফ রহমানের মা এই বেক্সিমকোর জন্য তাকে হায়ার করে নিয়ে গেছে, এবং মাহমুদুর রহমানের হাত ধরেই বেক্সিমকো সফল হয়েছে। তখন বেক্সিমকোর বাজে অবস্থা ছিল, ঋণ টিন নিয়ে। মাহমুদুর রহমান বেক্সিমকোর একটি শাইনপুকুর বলেন, তারপরে শাইনপুকুর সিরামিক্স বলেন, শাইনপুকুর হোল্ডিংস বলেন, হ্যাঁ, ফার্মা, ইয়োলো, এগুলা সব মাহমুদুর রহমানের হাত ধরেই অ্যাডভান্স হয়েছিল। তিনি খুব সফল মানুষ, কিন্তু মেলামাইনের আবিষ্কারক তিনি। তো যেটা বলতেছিলাম, আসলে হাদি আস্তে আস্তে জনপ্রিয় হয়, প্রার্থী হয় শাহবাগ 8 আসনে, ঢাকা 8 আসনে। সেখানে তার প্রতিযোগী হলো মির্জা আব্বাস। মনোনয়ন ফর্ম কেনার সময় তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি এই আসনে কেন কিনলে, আগে কি নির্বাচন করছো কিনা, কমিশনার হয়েছো কিনা, হ্যাঁ, আমার সাথেই কেন করতে হবে, অন্য কোথাও নয় কেন, এইভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু হাদি দমে যায়নি। হাদি আসলে সিস্টেমটা বদলাই দিতে চেয়েছেন। সেটা কিভাবে? সেটা হলো, মানুষ নির্বাচন করলে কোটি কোটি টাকা নেয়, হ্যাঁ, কোটি কোটি টাকা নেয়। হাদি নির্বাচন করে, তাকে মানুষ টাকা দেয়, 50,000 টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, কেউ 5,000 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। হাদির সিস্টেম বদলাই দিয়েছে। এতে তারা ভয় পেয়ে গেছে, কারণ যে আপনাকে টাকা দেয় ভালোবেসে, সে ভোট দিবে না? অবশ্যই ভোট দিবে। এতে ভয় পেয়ে গেছে যারা টাকা দিয়ে ভোট কিনে তারা। এই কারণে মির্জা আব্বাস সন্দেহের বাইরে না। তো যাই হোক, বিএনপি কেন, বিএনপির ভয়টা কি? এই যে দেখেন, মানুষ দেখলে বিএনপি হাদিকে গুলি করলো, মানুষের ভালোবাসার দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিল। দেখে নাই কোনোদিন হাদিকে, কিন্তু হাদির জন্য ভালোবাসা কি? হাদিকে দেখার জন্য হাদির বাসায় যাবে, বাসা কোথায় চিনে না, শাহবাগে যাবে, ইনকিলাব মঞ্চের অফিসে যাবে, নাকি হাসপাতালে যাবে? মসজিদ, বাংলাদেশে এমন কোনো মসজিদ আমার জানা মতে নাই। আমার এগুলো কিউরিসিটি খুব বেশি, আমি মসজিদে খুব যাই, এতিমখানা যাই, অনেক সময় শুয়ে থাকি, এখন একটু কম হয়। তো এই যে তার যে মানে জনপ্রিয়তা বাড়তে এরকম, এটা কিসের কারণে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি। যাই হোক, এটা আগেই বলেছি। তো এই মানুষ যখন আসতে শুরু করে, এরপর হাদির শহীদ হওয়ার খবর আমরা পেলাম, লাখে লাখে মানুষ ছুটছে। হাদি দেশে ফিরে আসার আগেই শাহবাগ ভরপুর হয়ে গেছে। আজকের জানাজা যে দেখে নাই, সে ইতিহাসের অংশ হয় নাই। ইরানের আয়াতুল্লাহ খোমেনির জানাজাটা হইল পৃথিবীর সবচাইতে বড় জানাজা, ইতিহাস বলে। একটা বই আছে দিলীপ আন্ডার আয়াতুল্লাহ খোমেনি, দিলীপ হিরো লিখেছে, ইরান আন্ডার আয়াতুল্লাহ খোমেনি। সেই বইতে বলা হয়েছে সব এই লোক এই বই লিখে মুসলমান হয়ে গেছে, দিলীপ হিরো। তার জানাজা পৃথিবীর সবচাইতে বড় জানাজা হয়েছে, যে যেখানে পারছে দাঁড়ায় গেছে। বুঝতে পারছেন? মানে নৌকায় ছিল, মানে যে যেখানে ছিল। এরপরে দাবি করা হয় বা ইতিহাসও বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জানাজা। মানে প্রায় ধারণা করা হয় 16 লক্ষ মানুষ হয়েছে, হ্যাঁ, প্রায় 54 জন মানুষ মারা গেছে বলা হয়। ঠিক আছে, বিশ্রাম বিএনপি তো আয়োজন করতে পারে না। আজকে হাদির জানাজা হয়েছে, একটা মানুষের কিছু হয়েছে আল্লাহর রহমতে? তেমন কিছু হয়নি, কারণ শৃঙ্খলার দায়িত্বে ছিল কে? সাদেক কায়েমেরা, জামাত, তারা এগুলো খুব ভালো বোঝে। আপনার যদি বড় কোনো প্রোগ্রাম থাকে, আপনি তাদেরকে বলবেন, তারা অ্যারেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে? তো
এই যে হাদি শহীদ হলো, মানুষে ভরে গেছে, এই মানুষ দেখলেই বিএনপি ভয় পেয়ে যায়, এটাই বলতে চাইছিলাম। মানুষ দেখলেই বিএনপি ভয় পেয়ে যায়, কি জানি হয়ে যায়। আপনারা মনে আছে কিনা আওয়ামী লীগের শেষ 3-4 বছর তারা মানুষের গ্যাদারিং দেখলে ভয় পেত, একটা কিছু ধরতো, শিবির বলে জামাত করে তারা ধরে নিয়ে যেত, মানুষ দেখলে ভয় পেত। বিএনপিও মানুষ দেখলেই ভয় পায়, কি জানি কি হয়ে যায়, আমাদের চাইতে যদি কেউ আগায় যায় বেশি। কথা বলছেন, এই ভয়ের কারণেই তারা হাদির বিরুদ্ধে অপপ্রচার করছে। শুধু মিল এখানেই নয়, আওয়ামী লীগের সাথে হাসিনা কেঁদেছে মেট্রো রেলে গিয়ে, হাজার হাজার ছাত্র জনতার লাশ মর্গে রেখে সে মেট্রো রেলের কাঁচ ভাঙার জন্য কেঁদেছে, বিটিভির জন্য কেঁদেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কেঁদেছে। আর বিএনপি কেঁদেছে কারণ বাজারের একটি ভবনে আগুন লাগার কারণে। আওয়ামী লীগ আজকে যারা জানাজার জন্য জানাজাতে উপস্থিত হয়েছে, জানাজাকে ভালোবেসেছে অথবা দূর দূরান্ত থেকে দোয়া করেছে, এরাই হলো এদেশের মূলধারা। এদেরকে ধারণ করতে না পারলে আপনি মূলধারার মিডিয়া হতে পারবেন না, মূলধারার রাজনীতিবিদ হতে পারবেন না। সবাই, এই মানুষের ভয় কিন্তু এখানে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিএনপির একটি রাজনৈতিক দল হিসেবে তার মান ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে। ভারতের র ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব কাদের কথা শুনে কাদের পরামর্শে চলে, এই জিনিসটি খুব পরিষ্কারভাবে জেনে গিয়েছে চীন এবং আমেরিকা। তাদের সাথে ডিল করার মতো বিএনপিতে এখন একটি লোকও নেই, নিশ্চিতভাবে একটি লোকও নেই। যদি হিডেন থেকে থাকে, লুঙ্গির নিচে কেউ থেকে থাকে আওয়ামী স্টাইলে, তাহলে হয়তো থেকে থাকতে পারে। আপনি মির্জা ফখরুল এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন? ইনভাইট করেছে তাকে? এখন পর্যন্ত করেনি। তার উপরে মোস্ট রিসেন্টলি যা ঘটে চলেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। এই দল কোনো কথা হলেই বিএনপি একটি বিশাল দল, বিএনপি একটি বিশাল জনসমুদ্র, নানান দিক থেকে নানান মানুষ এসেছে, এইভাবে তারা কথা বলে নিজেদেরকে জাহির করে। মনে হয় যেন তার ঘাড় ঘুরাবার জন্য ক্রেন আনতে হবে কোথাও থেকে। সম্প্রতি যেই ঘটনাটি ঘটেছে সেটা যদি আপনারা শুনেন, সত্যি হতভম্ব হয়ে যাবেন। এবং একটু সচেতনতা রাখতে, বাংলাদেশের মানুষ যে এখন যথেষ্ট সচেতন হয়ে গিয়েছে, প্রথম আলোর দিকে তার শুভযাত্রা দেখলেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এই কথাটি বলার আগে আপনাদেরকে একটি জিনিস দেখাই। আমরা আসল ঘটনা যাওয়ার আগে এই যে দেখেন একটি ছবি দেখতে পাচ্ছেন, উপরের ছবিতে কি দেখা যাচ্ছে দেখেন, শেখ হাসিনা মেট্রো রেল ভিজিট করতেছে। আর নিচের ছবিতে কি দেখা যাচ্ছে, প্রথম আলো তার কালো ভবনের সামনে কান্নাকাটি করতেছে। আওয়ামী লীগের আমলে মেট্রো রেলের জন্য কাঁদছে তারা, আর এখন প্রথম আলো তার ভবনের জন্য কাঁদছে। মানে মানুষের জীবন তাদের কাছে কখনোই মূল্যবান ছিল না। তখন শেখ হাসিনা 2000 ছাত্রের লাশ মর্গে রেখে মেট্রো রেল, বিটিভি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলোর জন্য কান্নাকাটি করেছে। আর প্রথম আলো এবং বিএনপি এখন কান্নাকাটি করছে তাদের বাক স্বাধীনতার জন্য। অর্থাৎ হাসিনা এবং এদের মধ্যে তেমন একটা পার্থক্য আমার দৃষ্টিতে অন্তত পড়ছে না। যাই হোক, আমরা এবার আসল কথায় চলে আসি। এস এম জাকির হোসেন আপনারা কি চিনেন? ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। চেহারাটা নিশ্চয়ই ভুলে গেছেন। এই দীর্ঘ পদযাত্রার এই সন্ত্রাসের, আওয়ামী লীগের সন্ত্রাস, ছাত্রলীগের সেক্রেটারি। এই যে এই লোকটাকে চিনেন? ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি, অর্থাৎ সন্ত্রাসী ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি। তার কি আরো কিছু ছবি দেখাইবে আপনাদের তাহলে পরিষ্কার হওয়ার জন্য? এটা দেখতে পারেন, অনেকগুলো ছবি দেখতে পারেন। এই জাকির হোসেন, তারপরে কি চেহারাটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? হয়তোবা হয়নি, তাই না? সেটা যদি নাই হয় তাহলে আরেকটু শর্ট ক্লু দিয়ে দেই। সেটা হলো এই যে শেখ হাসিনার সাথে জাকির হোসেন, ঠিক আছে? এই জাকির হোসেন এই গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ, ইউনুস এই যে এই স্ট্যাটাসটি দিয়েছে, উপরে তাকান। হ্যাঁ, জাকির হোসেনের স্ট্যাটাস। স্ট্যাটাসের শিরোনাম হলো মবের মুল্লুক। এখানে 11টি পয়েন্ট। 11টি পয়েন্ট কি যা একটু বলি, শুনেন।
খুলনা চট্টগ্রামে ভারতের হাইকমিশন কার্যালয় ঘেরাও, প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয় ঘেরাও, ধানমন্ডি 32 নম্বর আবার অগ্নিসংযোগ ভাঙচুর, ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর, উত্তরাতে 32টি দোকান ভাঙচুর, রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ঘেরাও, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলানো, চট্টগ্রাম প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় অ্যাটাক এবং সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ, নিউজ এইজ পত্রিকা নুরুল কবিরকে হেনস্থা। এটা হলো ছাত্রলীগের সেক্রেটারি ফেসবুক স্ট্যাটাস। একই ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। জুলকারনাইন সায়ের স্বামী, দেখেন জুলকারনাইন জুসা খাসা, জুলকারনাইন সায়ের খান স্বামী জুসা খাসা, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা যে আপনারা হয়তো ভাববেন কি এটা যে ছাত্রলীগের সেক্রেটারির কাছ থেকে কপি করে নিয়েছে, তার প্রমাণ হলো নিচের বানানটি নিউজ এজ, তখন বলি না এই কারণে এখন বলছি, এই কারণে সেখানেও লেখা ছিল নিউজ এজ, পত্রিকার নাম নিউ এজ, নিউজ এজ না, বুঝতে পারছেন? নিউ এজ, দুটি বানান। হাদির লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য অচল অবস্থার সৃষ্টি করছে কারা, এই প্রশ্নটি রেখেছেন জাকির হোসেন, বুঝছেন? এখন কথা কি জানেন, মজার ব্যাপার হলো এই জুলকারনাইন সায়ের নীলকার কাছ থেকে, জাকিরের কাছ থেকে, আবার সায়েরের কাছ থেকে নীলকে বিএনপি। বিএনপি নিয়ে এটাকে কি করছে জানেন, একদম দলীয় প্যাডে হাদি অজুহাতে এভাবে লিখছে, খুলনা চট্টগ্রাম ভারতীয় হাইকমিশন কার্যালয়ের বাসভবনে হামলা, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ধানমন্ডি 32 নম্বরে হামলা, ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর, ইন্দিরা গান্ধী কালচারাল। এখন বিএনপি যে এটা জাকির বা জুলকারনাইন সায়েরের পেজ থেকে নিছে, এটা প্রমাণ কি? প্রমাণ হলো সেই বানানটি বিএনপি চেঞ্জ করে নাই। 10 নম্বরে দেখেন, 10 নম্বরে দেখেন সাবেক মন্ত্রী বীর বাহাদুর বাড়িতে অগ্নিসংযোগ। 11 নম্বর দেখেন নিউজ এজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা। মানে তারা নাম্বার একটু উপরে নিচে করতে পারত। নিচে কার নাম? মিজোরাম ফখরুলের নাম। এটা যে বিএনপির প্যাড তা তো দেখতে হবে, তাই না? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দেখেন, দেখেছেন? একটু সুন্দরভাবে দেখাইতে পারলে ভালো হতো। আপনাদেরকে মাঝে মাঝে এটা সেটা দেখাই, এর জন্য টেকনোলজিটা খুব দ্রুতই নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন বিএনপি কত বড় অবস্থা, কি অবস্থা, কত জাতে উঠে গেছে। হ্যাঁ, এইভাবে চলে বিএনপি। মানে ছাত্রলীগের ফেসবুক স্ট্যাটাস নিজেদের পেজে দিয়ে ছাত্রলীগের অত্যাচার কিভাবে বিএনপি মানুষের উপরে চাপায়, বুঝতে পারছেন? এই হলো তারেক রহমানের, জিয়াউর রহমানের, তারেক রহমানের কথা বাদ দিলাম, জিয়াউর রহমানের দলের অবস্থা। এই হলো চিরটা কাল এই দেশের মানুষের রাজনীতির জন্য বিলিয়ে দেওয়া বেগম খালেদা জিয়ার দলের অবস্থা। এই হলো সেই দলের অবস্থা যেই দলটি গত 14 বছর যাবৎ একা মির্জা ফখরুল চালিয়েছেন। তারেক রহমানের এসে কি করবেন আমাদের জন্য? সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। পৃথিবীর সকল যারা আমাদের পূর্বে পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেখ, ভালো রাখুক। স্বাভাবিকভাবে যারা পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে গেছে, এখনো কষ্ট পাচ্ছে যাদের কারণে, তারা না। আর ওই মানুষ, নির্দোষ নিরপরাধ মানুষগুলোর সাথে আমার দাদা দাদি, নানা নানি, আমার বাবা, আমার ভাই বোন, একটা ভাই একটা বোন, আমার মেয়েটা যেন ভালো থাকে, আমারে যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, আমার ভিতরে যেন কখনো কোনোদিন কোনো অহংকার দানা বাঁধতে না পারে, আমি যেন হালকা মনে হাসি খুশি থাকতে পারি। আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।